আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু জাফর রায়হান। আজকে আমরা আলোচনা করব ৪৯তম বিসিএস পরীক্ষায় আমার লেখা যে বইটি ছিল, বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ। এই বই থেকে সর্বোচ্চ নাম্বার, সর্বোচ্চ প্রশ্ন আমরা বলছিলাম যে কমন এসেছিল। আজকে আমি দেখাবো আপনাদেরকে এই বই থেকে কোন পৃষ্ঠা থেকে, কোথায় থেকে প্রশ্ন কিভাবে এসেছে। সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের রেফারেন্স আমরা দেখাবো, কি কোথা থেকে আসছে, কত নং পৃষ্ঠা থেকে আসছে। প্রত্যেকটা প্রশ্নে ৪৯তম বিসিএস যে প্রশ্নটা আপনাদের এসেছিল, সেই প্রশ্নের পরীক্ষার দিনই আমি কিন্তু আপনাদেরকে আমার পেজে সর্বপ্রথম ৪৯তম বিসিএস ব্যবস্থাপনা পরীক্ষার ব্যাখ্যা সহ লাইভ সমাধান ক্লাস নিয়েছি। আজকে আমরা দেখাবো কোন প্রশ্নগুলো আমাদের এই বই থেকে ছিল। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আশা করি ১৯তম নিবন্ধন পরীক্ষা যারা দেবেন তারা, তাদের জন্য আরো স্পেশাল একদম চমকপ্রদ একটা বই রেডি করতেছি। সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন যারা ব্যবসা শিক্ষা পরীক্ষা দিবেন, ব্যবসা শিক্ষা প্রার্থীদের জন্য হচ্ছে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন, এমসিকিউ টাচ এন্ড পাস ব্যবসায় শিক্ষা প্রার্থীদের জন্য। আশা করি এটা থেকে সর্বোচ্চ কমন থাকবে স্কুল পর্যায়ে। এবং পাশাপাশি ব্যবস্থাপনা যারা পরীক্ষা দিবেন কলেজ পর্যায়ে নিবন্ধনের, তাদের জন্য এক্সক্লুসিভ একটা বই হতে যাচ্ছে এমসিকিউ টাচ এন্ড পাস ব্যবস্থাপনার এই বইটি। আশা করি স্কুল পর্যায়ে এবং ব্যবস্থাপনায় কলেজ পর্যায়ে সর্বোচ্চ নাম্বার আপনারা এখান থেকে ক্যারি করতে পারবেন, কমন পাবেন। আর যারা নিজে নিজে বাসায় প্রিপারেশন নিতে হিমশিম খাচ্ছেন অথবা গুছিয়ে পড়তে পারছেন না, তারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হইতে পারেন। প্রাইভেট ব্যাচে যুক্ত হইতে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলেই হবে, অথবা আমার গ্রুপে, পেজে, যে কোনো একটা জায়গায় আপনারা ইনবক্স করতে পারেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারবেন। তাহলে এখন আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা দেখাবো আমাদের বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ বই থেকে কোন প্রশ্নগুলো এবারের পরীক্ষায়, ৪৯তম বিসিএস পরীক্ষায় এসেছে, এগুলো আমরা দেখাবো। প্রথমে আমরা দেখি এই বইটির বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ ১ নাম্বার প্রশ্ন। এই যে দেখেন প্রথম প্রশ্ন, এখানে আমরা দেখাবো বিসিএস পরীক্ষায় অনেকগুলো যে সেটগুলো ছিল তার মধ্যে চামেলি, চামেলি সেট, অর্থাৎ এই সেট থেকে আমরা সেট সম্ভবত ২, এই সেটের প্রশ্নগুলো আমরা দেখাবো। কত নাম্বার প্রশ্ন? তাহলে চামেলি একের ১ নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, প্রশ্নটা আমরা একটু দেখাই। ১ নাম্বার প্রশ্ন ছিল ধারাবাহিক ক্ষুদ্র উন্নতি বলতে কোন ধারণাকে বোঝানো হয়। ধারাবাহিক ক্ষুদ্র উন্নতি বলতে কোন ধারণাকে বোঝানো হয়? এটা সঠিক উত্তর ছিল কাইজেন। তাহলে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা ছিল আমাদের এখানে। এটা কত নাম্বার পৃষ্ঠা? ১৬৫ নাম্বার পৃষ্ঠা। ১৬৫ নাম্বার পৃষ্ঠা থেকে এই প্রশ্নটি এসেছে। এরপর এই যে দেখেন, আমরা এখানে আলোচনা, আমরা এগুলো ক্লাসেও আলোচনা করেছিলাম। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা ছিল মূলত লিন ম্যানেজমেন্টের একটা নীতি। লিন ম্যানেজমেন্টের একটা নীতি ছিল কি, ধারাবাহিক উন্নয়ন, সেটা হচ্ছে কাইজেন। এরপর দেখেন এখান থেকে এই পৃষ্ঠা থেকে সেম ১৬৫ নাম্বার পৃষ্ঠা থেকে আরো একটি প্রশ্ন আসে, চামেলি ২৮ নাম্বার প্রশ্ন। সেটা হচ্ছে লিন ম্যানেজমেন্ট কি। এই যে দেখেন লিন ম্যানেজমেন্ট কি, এখানে উত্তর দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। তাহলে লিন ম্যানেজমেন্ট কি, এটা ছিল এই যে চামেলি সেট, এই সেটের নাম ছিল চামেলি। এই সেটের ২৮ নাম্বার প্রশ্ন ছিল লিন ম্যানেজমেন্ট কি। তাহলে দেখেন দুইটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম এই একটা পৃষ্ঠা থেকে, দুইটা প্রশ্ন, এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এরপর আসেন আমরা দেখি আর কোথায় দেখি কি প্রশ্ন আসছে। এরপর দেখেন চামিলির ৩ নাম্বার প্রশ্নটা, এটা হচ্ছে কত পৃষ্ঠা? আমাদের বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ বইয়ের, যাদের কাছে বইটা আছে আপনারা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি ছিলেন, ১৫৭ পৃষ্ঠা খুললে দেখবেন এই প্রশ্নটা, ৩ নাম্বার প্রশ্নটা এখানে আছে। জাস্ট একটু ব্যতিক্রম, ভাষাটা চেঞ্জ করে আসছে। আপনার ফর্মুলাটা একই কিন্তু আপনাদের একটু চেঞ্জ করে আসছে। ৩ নাম্বার প্রশ্ন ছিল সেখানে, ৩ নাম্বার প্রশ্ন ছিল রিক্রুটমেন্ট ইয়েল্ড রেশিও কি। এখানে জাস্ট পরিবর্তিত হয়ে আসছে সিলেকশন রেশিও কি, অর্থাৎ
উত্তর কিন্তু ফর্মুলাতে দুইটাই সেম, এখানে একই প্রশ্ন, জাস্ট একটু পরিবর্তন হয়ে আসছে, কিন্তু উত্তর একই উত্তর হবে। এরপর দেখেন, এরপর আমরা যাই চামেলি। 4 নাম্বার প্রশ্নটা আসছে আমাদের কত নাম্বার পৃষ্ঠা থেকে? 4 নাম্বার প্রশ্ন আসছে 102 নাম্বার পৃষ্ঠা থেকে। 102 নাম্বার পৃষ্ঠা থেকে চামেলি 4। এই যে দেখেন, চামেলি 4 নাম্বারের প্রশ্ন হচ্ছে কি, চামেলি 4-এর নাম্বার প্রশ্ন ছিল, পরিচালনা পর্ষদের চূড়ান্ত জবাবদিহিতা কাদের প্রতি থাকে, অর্থাৎ পরিচালনা পর্ষদ কাদের কাছে জবাবদিহিতা করেন। এই প্রশ্নটা দেখেন, বোর্ড অফ ডিরেক্টরস কাকে জবাবদিহিতা করেন, এই প্রশ্নটা এখানে আসছে। এরপর আমরা দেখি পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আমরা এই প্রশ্নগুলো আমরা এই ক্লাসেও আলোচনা করেছিলাম। এই যে কে কার নিকট জবাবদিহি করবেন, কারা কাদের অধীনে থাকে, এগুলো আমার বইয়ের মধ্যে একদম এই যে এভাবে ধারাবাহিকভাবে সাজানো ছিল। এরপর আরেকটা প্রশ্ন আমরা দেখি, 8 নাম্বার প্রশ্ন, যেটা আসছে আমাদের একটা মডেল টেস্টের প্রশ্ন থেকে। 269 পৃষ্ঠা একটা মডেল টেস্টের প্রশ্ন, 269 পৃষ্ঠায় এই মডেল টেস্ট দেওয়া আছে। বোর্ডের সেভারনেস অফ ইন্ডিপেন্ডেন্স এর প্রধান উদ্দেশ্য কি, অর্থাৎ এই প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্নের রিপ্লেসমেন্ট। 8 নাম্বার প্রশ্ন কি ছিল, বোর্ডের স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ। বোর্ডের স্বাধীনতা গুরুত্বপূর্ণের কারণ। এখন দেখেন, বোর্ডের স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ, এটার এবং এই প্রশ্নটা সেম প্রশ্ন, অর্থাৎ এখানে বাংলা, এখানে ছিল কি, ওখানে প্রশ্নে আসছে পরীক্ষায় বাংলায়, এখানে জাস্ট কথাটা ছিল ইংরেজিতে। সেভারনেস অফ ইন্ডিপেন্ডেন্স এর প্রধান উদ্দেশ্য কি, প্রায় উত্তরটা কি সেম, প্রশ্নটাও প্রায় সেম, জাস্ট একটু ভাষাগত পরিবর্তন। এরপর আসেন, এরপর 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন কি ছিল, 5 নাম্বার প্রশ্নটা দেখেন, 5 নাম্বার প্রশ্ন ছিল, নিচের কোন কৌশলটি মালিক ও ব্যবস্থাপকের দ্বন্দ্ব হ্রাসে সবচেয়ে বেশি কার্যকর। এখন দেখেন, নিচের কোন কৌশলে দ্বন্দ্ব হ্রাসে কার্যকর, এটা হচ্ছে এই যে দেখেন, সিইও এবং বোর্ডের কার্যকর সম্পর্ক বজায় রাখার মূল উপাদান কোনটি। দেখেন, বোর্ডের সম্পর্ক বজায় রাখার জন্য যে উপাদানটা দরকার, এটি হচ্ছে মূলত মূলত একটা কৌশল, যেটার মাধ্যমে আপনি মালিক এবং এবং ব্যবস্থাপকের মধ্যে দ্বন্দ্বটাকে কি করতে পারে, হ্রাস করতে পারে। এই দুইটা প্রশ্ন সেম প্রশ্ন। এরপর আমরা দেখি, এরপর আসেন চামিলি 10 নাম্বার প্রশ্ন। চামিলির 10 নাম্বার প্রশ্নটা ছিল কিরকম, 10 নাম্বার প্রশ্নটা ছিল, ব্যবস্থাপনার নব্য ধ্রুপদী মতবাদের অন্তর্ভুক্ত নয় কোন তত্ত্বটি। এখন দেখেন, ব্যবস্থাপনার নব্য ধ্রুপদী মতবাদের অন্তর্ভুক্ত নয় হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। এটি আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ধ্রুপদী মতবাদের অন্তর্ভুক্ত। এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এরপরের প্রশ্নটা হচ্ছে চামিলি 14 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের, এটা কত নাম্বার পৃষ্ঠা, এটা হচ্ছে 183 নাম্বার পৃষ্ঠা। 183 নং পৃষ্ঠার 63 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আপনার চামেলি 14, এটা পরীক্ষা আসছে। চামেলি 14 নাম্বার প্রশ্নটা ছিল এরকম, জনগণের কাছ থেকে সঠিক তথ্য গোপন করা হলে নিচের কোন বিষয়টি লঙ্ঘিত হয়, অর্থাৎ নৈতিকতা লঙ্ঘিত হয়। এখন আপনাকে, আপনি যদি এই যে দেখেন, ব্যবসায়িক নৈতিকতা কি এটা জানেন, ব্যবসায়ীর নৈতিকতার সংজ্ঞা যদি জানেন, তাহলে আপনি এটা কি করতে, এটা একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। আপনি যদি নৈতিকতার সংজ্ঞা না জানেন, এটা আপনি উত্তর করতে পারবেন না। তাহলে এই প্রশ্নটার উত্তর আপনি করতে পারেন কিভাবে, যদি আপনি নৈতিকতার সংজ্ঞাটা জানেন, নৈতিকতা কি এটা বুঝেন, তাহলে আপনি পরীক্ষা কি করতে পারবেন, আনসার করতে পারবেন। এরপর আমরা দেখি, এরপর দেখেন এখানে যে প্রশ্নটা আছে, এখানে চামেলির 15 নাম্বার প্রশ্ন, চামেলির 98 নাম্বার প্রশ্ন, চামেলির 57 নাম্বার প্রশ্ন, তিনটা প্রশ্ন জাস্ট এই একটা পৃষ্ঠা থেকে। কত নাম্বার পৃষ্ঠা এটা, এটি হচ্ছে 226 নাম্বার পৃষ্ঠা। 226 নাম্বার পৃষ্ঠায় দেখেন, আমরা প্রথমত 15 নাম্বার প্রশ্ন থেকে, 15 নাম্বার প্রশ্ন ছিল কি, 15 নাম্বার প্রশ্ন ছিল, ট্রান্সফরমেশনাল লিডারশিপের জন্য কোন ধরনের ক্ষমতা সবচেয়ে বেশি জরুরি। এটার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রেফারেন্ট পাওয়ার। কি পাওয়ার, রেফারেন্ট পাওয়ার। এখন কথা হচ্ছে রেফারেন্ট পাওয়ার মানে কি, রেফারেন্ট পাওয়ার মানে হচ্ছে
বাংলা যদি আমরা ব্যাখ্যা করি, রেফারেন্ট পাওয়ার মানে হচ্ছে দৃষ্টি তৈরি করা, দৃষ্টিভঙ্গি তৈরি করা, প্রেরণা যোগানো অর্থাৎ প্রেরণা দেওয়া, অধীনস্থদের উন্নয়নে ভূমিকা রাখা, এগুলাকে বলা হয় রেফারেন্ট পাওয়ার। তাহলে এটার এটার উত্তর হচ্ছে কি, রেফারেন্ট পাওয়ার ট্রান্সফরমেশন লিডারশিপের জন্য কোন ধরনের ক্ষমতা বেশি জরুরি। এই যে 15 নম্বর প্রশ্নটা আপনাদেরকে দেখাই, ট্রান্সফরমেশনাল লিডারশিপের জন্য কোন ধরনের ক্ষমতা বেশি জরুরি, এটা হচ্ছে রেফারেন্ট পাওয়ার। রেফারেন্ট পাওয়ারটা কি? রেফারেন্ট পাওয়ার মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি তৈরি করা, প্রেরণা যোগানো, অধীনস্থদের উন্নয়নে ভূমিকা রাখা। এরপর দেখেন 57 নম্বর প্রশ্ন, লিডার মেম্বার রিলেশনস। লিডার মেম্বার রিলেশনস, এটা আমরা 57 নম্বর প্রশ্নটা দেখি। 57 নম্বর প্রশ্নটা কেমন ছিল? 57 নম্বর প্রশ্নটা ছিল লিডার মেম্বার এক্সচেঞ্জ তত্ত্বে। এই যে দেখেন 57 নম্বর প্রশ্নে ছিল লিডার মেম্বার এক্সচেঞ্জ তত্ত্বে প্রত্যেক অনুসারীর সাথে নেতার সম্পর্ক বিবেচনা করা হয়। প্রত্যেক অনুসারীর সাথে নেতার সম্পর্ক বিবেচনা করা হয়। এই প্রশ্নটার উত্তর হচ্ছে, এই প্রশ্নটা ছিল মূলত এটাই। লিডার মেম্বার এক্সচেঞ্জ তত্ত্বে আমরা ক্লাসে আলোচনা করেছি, লিডার মেম্বার এক্সচেঞ্জ তত্ত্বে লিডার এবং সদস্যদের, কাদের? লিডার এবং সদস্যদের প্রত্যেকের সাথে, প্রত্যেক অনুসারীর সাথে নেতার যে রিলেশনস, যে সম্পর্ক, নেতার সম্পর্কটাকেই মূলত বিবেচনা করা হয়। এরপর আসেন 98 নম্বর প্রশ্ন কি ছিল? 98 নম্বর প্রশ্ন ছিল এরকম, 98 নম্বর প্রশ্নটা ছিল কোন মতবাদ অনুযায়ী প্রেষণা দানের একই পদ্ধতি সব জায়গায় কাজ করে না। তাহলে একই পদ্ধতি সব জায়গায় কাজ করে না, এটা হচ্ছে মূলত, এই যে দেখেন ওখানে অপশন ছিল কি, পরীক্ষায় অপশন ছিল পরিস্থিতি প্রেক্ষিত মতবাদ, যেটাকে ইংরেজিতে বলা হয় কন্টিজেন্সি অ্যাপ্রোচ। অর্থাৎ কন্টিজেন্সি অ্যাপ্রোচে এই যে পরিস্থিতি ভিত্তিক যে মতবাদ, এই অ্যাপ্রোচ যেটাকে আমরা কন্টিজেন্সি অ্যাপ্রোচ বলি, কন্টিজেন্সি অ্যাপ্রোচে কোনো একক নেতৃত্বের ধরুন সব ক্ষেত্রে উপযুক্ত নয়, সব ক্ষেত্রে উপযুক্ত নয়। পরীক্ষা ছিল সব জায়গায় একই পদ্ধতি কাজ করে না। এটা ছিল 98 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা আসি পরবর্তী আরেকটা প্রশ্ন দেখি, চামিলের 19 নম্বর প্রশ্ন। চামিলের 19 নম্বর প্রশ্নটা ছিল, 19 নম্বর প্রশ্নটা আমি আপনাদেরকে এখানে দেখাই। চামিলের 19 নম্বর প্রশ্ন ছিল কলকারখানায় শান্তির অগ্রদূত বলা হয় কোন মনীষীকে? কলকারখানায় শান্তির অগ্রদূত বলা হয় হেনরি এল গ্যান্ট। এখানে বানানটা ভুল আছে, এখানে দেখেন, এই যে এটা আমাদের বইয়ের, এটা কত নাম্বার পৃষ্ঠা ছিল? 23 নম্বর পৃষ্ঠা এটা ছিল। এখানে দেখেন প্রত্যেকের জীবনী এখানে শর্টকাট সংক্ষেপে আমরা দিয়েছিলাম। সেক্ষেত্রে এই যে দেখেন কলকারখানায় শান্তির অগ্রদূত হচ্ছে কে? হেনরিয়েল গ্যান্ট। এরপরের প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কি ছিল? 20 নম্বর প্রশ্ন ছিল প্রতিষ্ঠানের সুশাসন রক্ষায় কোম্পানির সেক্রেটারির মূল ভূমিকা কি? এখানে দেখেন কর্পোরেট গভর্নেন্সে কোম্পানির সেক্রেটারির মূল ভূমিকা কি, এই প্রশ্নটাই আপনাদের সামিলি 2-এর 20 নম্বর প্রশ্নটা এসেছে। এটা আমাদের একটা মডেল টেস্টের প্রশ্ন। আমাদের এই মডেল টেস্টটা ছিল 271 পৃষ্ঠায়। 271 পৃষ্ঠায় মডেল টেস্ট কত নাম্বার এটা দেখতে হবে, আমার মনে নাই, তবে 271 পৃষ্ঠা আপনারা পাবেন 69 নম্বর প্রশ্ন, এই মডেল টেস্টের 69 নম্বর প্রশ্ন। এরপর আমরা আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা আপনি পাবেন চামিলি 20 নম্বর, যেটা আমরা একটু আগে বলছি, এটা আমরা ওই যে একটু আগে তো আমরা এখানে কি দেখাইলাম, এখানে দেখাইলাম যে এই মডেল টেস্টের মধ্যে, আবার এটা কিন্তু আমাদের আলোচনার মধ্যেও ছিল। আমরা যে রেসপন্সিবিলিটিস বা রোলস, কোম্পানি সেক্রেটারির ভূমিকা, কোম্পানি সেক্রেটারি যে টপিকটা আমরা পড়িয়েছি, যে টপিকটা এখানে আলোচনা করা হয়েছে, এই টপিকের এখানেই কিন্তু কোম্পানি সেক্রেটারির দায়িত্বগুলো দেওয়া আছে। এটা চামিলি 20 নম্বরের প্রশ্ন। এরপর আমরা দেখি চামিলি 21 নম্বর প্রশ্ন। চামিলি 21 নম্বর প্রশ্নটা কি ছিল? 21 নম্বর প্রশ্ন ছিল এমবিইউ কি? এমবিইউ একটি কৌশল। তাহলে দেখেন এখানে আমরা কি ছিল, এমবিইউ কোন ধরনের নিয়ন্ত্রণ কৌশল? আধুনিক নিয়ন্ত্রণ কৌশল। অর্থাৎ আপনি যদি এটাও পারেন, এই প্রশ্নটাই তো আপনি পড়লে কি কি আপনি আনসার করতে পারবেন। এমবিইউ কি, প্রশ্নের মধ্যেই বলা আছে এটা কোন ধরনের কৌশল, তার মানে এমবিইউ একটা কৌশল। এমবিও একটি কৌশল। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এই প্রশ্ন আসছে আমাদের 251 নম্বর পৃষ্ঠা থেকে।
এরপর আমরা 148 নাম্বার প্রশ্ন দেখি। 148 নাম্বার প্রশ্নটা ছিল জ্যাট তত্ত্বের প্রবর্তককে। জ্যাট তত্ত্বের প্রবর্তক হচ্ছেন উইলিয়াম জি ওসি। জ্যাট তত্ত্বের প্রবর্তক 148 নাম্বার প্রশ্ন। এই যে দেখেন 148 নাম্বার প্রশ্ন, জ্যাট তত্ত্বের জনককে উইলিয়াম ওসি। এটা আমরা কত পৃষ্ঠা হবে, এটা যে 524 নাম্বার প্রশ্ন। এটা ছিল আমাদের র্যাপিড ফায়ার কোশ্চেন অথবা সহজ সাধারণ, যেটা আমরা সর্বশেষ পরীক্ষার 2 দিন আগে দিয়েছিলাম, সেটার একটা প্রশ্ন, 524 নাম্বার প্রশ্ন। এরপর এখান থেকে আমাদের আরো একটি প্রশ্ন আসে, সেটা সেটা হচ্ছে চামেলি 22 নাম্বার প্রশ্ন। থিওরি এক্স অনুযায়ী অধিকাংশ লোক কাজ অপছন্দ করে বা এড়িয়ে চলে। এটা ছিল 22 নাম্বার প্রশ্ন, চামেলির 22 নাম্বার প্রশ্ন। দেখেন, থিওরি এক্স মনে করে কি মানুষ কাজ অপছন্দ করে। এই প্রশ্নটা ঠিক, এটা হচ্ছে 537 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা 49তম বিসিসে আসছে। এরপর আসেন 148 নাম্বার প্রশ্ন, জ্যাট তত্ত্বের প্রবর্তক কে? উইলিয়াম ওসি। এটা একটু আগে আমরা দেখিয়েছি। এই প্রশ্নটা আমাদের 37 নং পৃষ্ঠায় ছিল। এরপর আসেন চামেলির 23 নাম্বার প্রশ্ন, লাইন অথরিটি কি? দেখেন 23 নাম্বার প্রশ্ন একদম হুবহু প্রশ্ন। লাইন অথরিটি কি? 23 নাম্বার প্রশ্ন। এটা ছিল আমাদের কত পৃষ্ঠায়? 212 নাম্বার পৃষ্ঠায় 62 নাম্বার প্রশ্ন। লাইন অথরিটি কি? সরাসরি আদেশ বা বাধ্য করার ক্ষমতা। চামেলির 23 নাম্বার প্রশ্ন, 49তম বিসিএস এর। এরপর আসেন এই পৃষ্ঠায় দেখেন কয়টা প্রশ্ন আসছে। এই পৃষ্ঠায় আমরা প্রথমে দেখি চামেলি 24 নাম্বার প্রশ্ন। 24 নাম্বার প্রশ্নটা কি ছিল? কর্মীদের কম্পেনসেশন নির্ধারণে ইকুইটি থিওরির প্রভাব কি? দেখেন, এই যে 24 নাম্বার প্রশ্নটা এখানে আছে। ইকুইটি থিওরি প্রভাব হচ্ছে, ইকুইটি থিওরির মূল কথাটা কি, এটা যদি আপনি জানেন এই উত্তরটা আপনি করতে পারবেন। অর্থাৎ কর্মীরা ন্যায্য বেতন না পেলে মোটিভেশন কমে যায়, কর্মীদের কাজের আগ্রহ কমে যায়। কম্পেনসেশন পলিসি নির্ধারণে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে এখানে ইন্টারনাল ইকুইটি, এক্সটার্নাল ইকুইটি এবং আইনগত বিষয় সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটা আসে 49তম বিসিএস এ। এরপর আরেকটা প্রশ্ন আমরা দেখি, 49 নাম্বার প্রশ্ন, যেটা হচ্ছিল 49 নাম্বার প্রশ্নটা কি ছিল? 49 নাম্বার প্রশ্নটা ছিল নিচের কোনটি পরোক্ষ ক্ষতিপূরণের উদাহরণ, অর্থাৎ ইনডিরেক্ট কম্পেনসেশন। এই যে দেখেন ইনডিরেক্ট কম্পেনসেশন। তাহলে এখানে দেখেন ইনডিরেক্ট কম্পেনসেশন উত্তর কি? স্বাস্থ্য বীমা। এখন দেখেন ইনডিরেক্ট কম্পেনসেশন কি কি, এটা আমরা এখানে আলোচনা করেছি, বইয়ের মধ্যে দেওয়া আছে। এখানে দেখেন ইনডিরেক্ট কম্পেনসেশন গুলো আসলে কি কি। ইনডিরেক্ট কম্পেনসেশন গুলো হচ্ছে ফ্রিঞ্জ বেনিফিট এবং অ্যালাউন্স। এখন ফ্রিঞ্জ বেনিফিট কি, এটা আপনাদেরকে জানতে হবে। ফ্রিঞ্জ ফ্রিঞ্জ বেনিফিট হচ্ছে, এই যে দেখেন ফ্রিঞ্জ বেনিফিট কোন কোন কম্পেনসেশন অংশ, অর্থাৎ ফ্রিঞ্জ বেনিফিটের মধ্যে কি কি আছে। ফ্রিঞ্জ বেনিফিটের মধ্যে আছে মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট, হাউজিং। এগুলো হচ্ছে ফ্রিঞ্জ বেনিফিট। অর্থাৎ বই প্রশ্নে যে অপশন ছিল স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য বীমাটাই হচ্ছে ফ্রিঞ্জ বেনিফিটের একটা অংশ, ফ্রিঞ্জ বেনিফিট। এটা হচ্ছে ইনডিরেক্ট কম্পেনসেশন। এটা 49 নাম্বার প্রশ্ন। এরপর এখান থেকে আরো একটি প্রশ্ন আসে, চামিলি 34 নাম্বার প্রশ্ন। 34 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। 34 নাম্বার প্রশ্ন কি ছিল? 34 নাম্বার প্রশ্ন ছিল জব ইভ্যালুয়েশনের মূল উদ্দেশ্য কি? তাহলে আমাদের বইতে দেওয়া ছিল জব ইভ্যালুয়েশন কেন করা হয়, একই প্রশ্ন, সেম প্রশ্ন, যে জব ইভ্যালুয়েশন কেন করা হয়। এটা ছেলে এই 3টা প্রশ্ন ছিল আমাদের 159 নাম্বার পৃষ্ঠা থেকে। এখান থেকে 3টা প্রশ্ন আসছে। এর পরের প্রশ্নটা হচ্ছে চামিলি 25, ভেস্টিবিউল ট্রেনিং বলতে কি বোঝায়? এই যে দেখেন চামিলি 25 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 25 নাম্বার প্রশ্ন ছিল ভেস্টিবিউল প্রশিক্ষণ কোনটি? তাহলে দেখেন এখানে হুবহু প্রশ্ন দেওয়া আছে। এটা আমাদের একটা মডেল টেস্টের প্রশ্ন। ভেস্টিবিউল ট্রেনিং বলতে কি বোঝায়? ভেস্টিবিউল ট্রেনিং, এটা এই মডেল টেস্টের প্রশ্নটা আমাদের 273 নাম্বার প্রশ্নে আছে, 273 পৃষ্ঠায় আছে। এরপর দেখেন 91 নাম্বার প্রশ্ন। 91 নাম্বার প্রশ্নটা কি ছিল? অ্যাট্রিশন রেট। 49তম পরীক্ষার 91 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 91 নাম্বার প্রশ্ন ছিল কি অ্যাট্রিশন রেট কি। এখানে দেখেন এই প্রশ্নটাই আসছে, অ্যাট্রিশন রেট কি? স্বেচ্ছায় চাকরি ত্যাগ করা।
অ্যাট্রিশন রেট মানে হচ্ছে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করা, ত্যাগ করার যে হার, প্রবণতা, এটা হচ্ছে অ্যাট্রিশন রেট। এটা আমরা আলোচনা করেছিলাম। এটা একটা মডেল টেস্টের প্রশ্ন, এটা আমাদের মডেল টেস্ট 273 পৃষ্ঠায় আছে এই মডেল টেস্ট। এরপর দেখেন 65 নাম্বার প্রশ্ন, ফেডলারের কন্টিজেন্সি মডেল অনুযায়ী কার্যকারিতা নির্ভর করে। এটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন? 65 নাম্বার প্রশ্ন। তাহলে 65 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 65 নাম্বার প্রশ্ন ছিল, উচ্চস্তর চাহিদা পূরণে ব্যর্থ প্রায় নিম্নস্তর চাহিদা পূরণে অধিক মনোযোগ সৃষ্টি করে। ইআরজি তত্ত্ব অনুযায়ী একে কি বলে? ইআরজি তত্ত্ব অনুযায়ী একে কি বলে? এটা ইআরজি তত্ত্ব, এটা অন্য একটা প্রশ্ন হইতে পারে, এখানে নাম্বারটা হয়তো আমরা এখানে 65 থেকে 65 লিখে ফেলছি, কিন্তু এখানে এটা অন্য একটা প্রশ্ন হইতে পারে। ফিডলারের কন্টিনজেন্সি মডেল অনুযায়ী কার্যকারিতা নির্ভর করে, এটা অন্য একটা প্রশ্ন এখানে আছে, এটা আমরা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা আমরা পরে দেখাই দিব। এরপর আসেন ম্যাট্রিক্স অর্গানাইজেশন গঠিত হয়। 26 নাম্বার প্রশ্ন। এই যে দেখেন 26 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 26 নাম্বার প্রশ্ন কি ছিল? ম্যাট্রিক্স স্ট্রাকচার কোনটিকে একত্রিত করে, অর্থাৎ এখানে দুইটা জিনিসকে একত্রিত করে, সেটা হচ্ছে ফাংশনাল এবং ডিভিশনাল কাঠামো। দুইটা কাঠামোকে ম্যাট্রিক্স স্ট্রাকচার কি করে? একত্রিত করে। এই প্রশ্নটা এখানে এসেছে, এটা আমাদের একটা মডেল টেস্টের প্রশ্ন। 56 নাম্বার প্রশ্ন, 56 নাম্বার প্রশ্ন মডেল টেস্টের। তাহলে ম্যাট্রিক্স অর্গানাইজেশন গঠিত হয় কি দিয়ে? এই যে দেখেন ফাংশনাল এবং প্রজেক্ট কাঠামোর মিশ্রণে। এরপর আমরা দেখি চামেলির 27 নাম্বার প্রশ্ন। চামেলির 27 নাম্বার প্রশ্ন কি? 27 নং প্রশ্ন হচ্ছে, নেতৃত্বের উদ্দেশ্যমুখী তত্ত্বের উদ্ভাবক কে? রবার্ট জে হাউস। এই যে দেখেন, নেতৃত্বের উদ্দেশ্যমুখী তত্ত্বের উদ্ভাবক কে? রবার্ট হাউস। এই প্রশ্নটাই আসছে। এটা আমাদের কত পৃষ্ঠা ছিল? এটা ছিল 239 পৃষ্ঠার 219 নাম্বার প্রশ্ন। এরপর আমরা দেখি 29 নাম্বার প্রশ্ন। 29 নাম্বার প্রশ্ন কি ছিল? 29 নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রতিষ্ঠানের এক বিভাগ থেকে অন্য বিভাগে অধিক দায়িত্বপূর্ণ পদে বদলি করলে এটাকে বলা হয় সমান্তরাল পদোন্নতি। এটাকে বলা হয় সমান্তরাল পদোন্নতি। তাহলে সমান্তরাল পদোন্নতির সংজ্ঞাটা জানলে আপনি জাস্ট এটা কি করতে পারবেন? উত্তর করতে পারবেন। এখানে দেখেন সমান্তরাল পদোন্নতির সংজ্ঞার পাশাপাশি আমরা এখানে প্র্যাকটিক্যাল উদাহরণ সহ দিয়ে দিলাম। এটা 160 পৃষ্ঠার একটা, 160 পৃষ্ঠায় এই প্রশ্নটা আপনারা পাবেন। এরপর আমরা দেখি, এখান থেকে দেখেন জাস্ট 3-4টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন কমন। এখানে 2টা প্রশ্ন, এখানে দেখেন এটা হচ্ছে 30 নাম্বার প্রশ্ন। 30 নাম্বার প্রশ্নটা কি ছিল? ব্রুমের প্রেষণা তত্ত্বে এক্সপেক্টেন্সি বলতে কি বোঝায়? তাহলে ব্রুমের এক্সপেক্টেন্সি থিওরি কি? সেম প্রশ্ন, এটা একই প্রশ্ন। এটা আমাদের 234 পৃষ্ঠার 97 নাম্বার প্রশ্নটা আসছে বিসিএস এর 30 নাম্বার প্রশ্ন, 130। এরপর দেখেন ইন্ট্রেন্সিক মোটিভেশনের উদাহরণ কি কি? ইন্ট্রেন্সিক, এটা হচ্ছে তামিলের 37 নাম্বার প্রশ্ন। ইন্ট্রেন্সিক মোটিভেশন দেখেন 37 নাম্বার প্রশ্ন কি ছিল? নিচের কোনটি অন্তর্জাত বা ইন্ট্রিনসিক পুরস্কার? অর্থাৎ সেম প্রশ্ন, ইন্ট্রিনসিক মোটিভেশন কি কি, অর্থাৎ আপনার ইন্ট্রিনসিক মোটিভেশন যেগুলো আছে এগুলো আমরা এখানে দিয়েছি। এরপর প্রত্যেকটা প্রশ্নের আমরা এখানে একদম সিকিউর ব্যাখ্যা সহ দিয়েছি, বইয়ের মধ্যে পাবেন। এর পরবর্তীতে আমরা দেখি 32 নাম্বার প্রশ্নটা আমাদের কত নাম্বার প্রশ্ন থেকে আসছে? এটা হচ্ছে 192 পৃষ্ঠা থেকে, 192 নং পৃষ্ঠায় আপনারা পাবেন। 32 নাম্বার প্রশ্নটা কি ছিল? 32 নাম্বার প্রশ্ন ছিল, কস্ট লিডারশিপ কি? দেখেন কস্ট লিডারশিপ কি, এটা ছিল পটার্সের যে জেনারিক স্ট্র্যাটেজি ছিল, তার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে কস্ট লিডারশিপ। এটা আমরা ক্লাসে আলোচনা করেছি। এরপর আসেন, এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে পরীক্ষা, বিসিসি ম্যাট্রিক্স। দেখেন বিসিসি ম্যাট্রিক্সটা কিন্তু আমরা এখানে বিস্তারিত দিই নাই, কিন্তু এজন্য আমরা এটাকে কাউন্টও করি নাই। বিসিসি ম্যাট্রিক্স থেকে আপনাদের একটা প্রশ্ন আসছে, কিন্তু যেহেতু এটার সাথে আমাদের বইয়ের সাথে পরীক্ষার প্রশ্ন প্রাসঙ্গিকতা নেই, এজন্য আমরা এটাকে যাদের বাইরে রাখছি।
এরপর 61 নাম্বার প্রশ্ন, 61 নাম্বার প্রশ্ন কি ছিল? 61 নাম্বার প্রশ্ন ছিল সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কি? প্রজ্ঞা। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কি? দেখেন, সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি মানে কি? সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদান, অর্থাৎ এলিমেন্টস অফ ডিসিশন মেকিং। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হচ্ছে এই যে ক্ষমতা এবং প্রজ্ঞা। এটা ছিল 61 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর আমরা দেখি পরবর্তী প্রশ্ন হচ্ছে চামেলি 49 নাম্বার প্রশ্ন। 49 নাম্বার প্রশ্ন, 49 নাম্বার প্রশ্ন ছিল কোনটি পরোক্ষ ক্ষতিপূরণ? আচ্ছা, এটা আমরা একবার দেখিয়েছি, এটা এখানে আবার আসছে। 49 নাম্বার প্রশ্ন, এই যে দেখে ইন্টেন্সিভ ইনডিরেক্ট কম্পেনসেশন। এখানে আরেকটা প্রশ্ন ছিল 24। আরেকটা প্রশ্ন 34 নাম্বার, জব ইভ্যালুয়েশন, এটা আমরা দেখিয়েছি। বুমের এক্সপেকটেশন থিওরি, এটাও তো আমরা দেখেছি। আচ্ছা, 37 নাম্বার, এটাও আমরা দেখেছি। তারপর এই যে আমাদের যে একটা পার্ট ছিল পাওয়ার হাউস অফ কিউবিনের শর্ট সাজেশন, যেটা শর্ট সাজেশনের 615 নাম্বার প্রশ্ন, রূপান্তরমূলক নেতৃত্ব, এটা আসছে কোথায়? পরীক্ষা বিসিএস এর 38 নাম্বার প্রশ্নে। সেখানে একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা প্রশ্ন দেয়া হয়, অর্থাৎ এটা কোন ধরনের নেতৃত্ব এটা বোঝার জন্য অনুধাবনমূলক একটা প্রশ্ন। এটি হচ্ছে রূপান্তরমূলক নেতৃত্ব, 38 নাম্বার প্রশ্ন। এরপর আমরা আসি পরবর্তীতে, আমরা দেখি কর্পোরেট গভর্নেন্সের প্রধান ভিত্তি কি? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে 41 নাম্বার প্রশ্ন। 41 নাম্বার প্রশ্ন কি ছিল? এই যে এখানে একটা প্র্যাকটিক্যাল একটা কি দেওয়া হয়, প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন দেওয়া হয়। একজন ব্যবস্থাপক ব্যক্তিগত সম্পর্কের জেরে প্রতিষ্ঠানের সরবরাহ নির্বাচন করেছেন, কিন্তু প্রকল্পটি যথাসময়ে এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। এটাকে মূলত এখানে কোন অবস্থানটা ক্ষুণ্ণ হয়েছে? এটা হচ্ছে স্বার্থ সংক্রান্ত সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটাই মূলত কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এই উদাহরণগুলো যদি আপনি বুঝেন, এটা উত্তর আপনি করতে পারবেন। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ ও প্রতিষ্ঠানের স্বার্থের একটা সংঘাত। এরপর দেখেন পরীক্ষার 43 নাম্বার একটা প্রশ্ন, ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া বলে কোন ধারণা সবচেয়ে বেশি প্রাধান্য পায়? এটা আমাদের বিসিএস মডেল টেস্ট, বেসিক মডেল টেস্ট থেকে, আমরা মডেল টেস্ট বেসিক থেকে একটা নিয়েছি, অর্থাৎ প্রথম 5 অধ্যায়ের একটা মডেল টেস্ট, এরপর প্রসেসের একটা মডেল টেস্ট আমরা নিয়েছিলাম। বেসিক মডেল টেস্টের 2 নাম্বার প্রশ্ন ছিল এটা, এখানে যেটা পরীক্ষায় 43 নাম্বার প্রশ্ন ছিল, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখা হলে কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়? এরপর 78 নাম্বার প্রশ্ন, বিসিএস এর 78 নাম্বার প্রশ্ন আসছে। এটা এটা ছিল আমাদের কত পৃষ্ঠায়? 158 নাম্বার পৃষ্ঠায় দুইটা প্রশ্ন আসছে, একটা 45 আর একটা 78। তাহলে প্রথমে আমরা 45 নাম্বার প্রশ্নটা দেখি। ফোর্স ডিস্ট্রিবিউশন কি? ফোর্স ডিস্ট্রিবিউশন হচ্ছে, ফোর্স ডিস্ট্রিবিউশন, এই যে দেখেন এই ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড, এটা এটা পরীক্ষা 45 নাম্বার প্রশ্ন আসছে। এরপর 78 নাম্বার প্রশ্ন ছিল হ্যালো ইফেক্ট কি? 78 নাম্বার প্রশ্ন, 78 নাম্বার প্রশ্ন ছিল কর্মদক্ষতা মূল্যায়নে হ্যালো ইফেক্ট কি? এই যে হ্যালো ইফেক্ট কি, এটাই আপনার এই পরীক্ষায় আসছে, হ্যালো ইফেক্ট কি। এর পরবর্তী 106 নাম্বার প্রশ্নটা আমাদের কত নাম, এটা ছিল চামেলির 47 নাম্বার প্রশ্ন। চামেলির 47 নাম্বার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা একটু আপনাদেরকে দেখাই। 47 নাম্বার প্রশ্ন ছিল হফস্টিডের সাংস্কৃতিক মাত্রার কালচারাল ডাইমেনশনে কোন মাত্রাটি নেই? এখানে দেখেন হুবহু এই প্রশ্নটা আসছে। হফস্টিডের কালচারাল মাত্রার 6টা ডাইমেনশন থাকে। কয়টা ডাইমেনশন? 6টা। তাহলে তার মাত্রার মধ্যে কালচারাল ডাইমেনশনে কি কি আছে? পাওয়ার ডিস্টেন্স, ইন্ডিভিজুয়ালিজম, মেসকুলিনিটি, আনসার্টেনটি অ্যাভয়েডেন্স, অ্যাভয়েডেন্স, লং টার্ম ওরিয়েন্টেশন। তাহলে জাস্ট এখানে ইংরেজিতে ছিল, পরীক্ষা অপশন আসছে বাংলায়। তাহলে তার সাংস্কৃতিক মাত্রায় কোনটা ছিল না? দেখেন এখানে ক্ষমতার দূরত্ব, অর্থাৎ পাওয়ার ডিস্টেন্স, এটা আছে এই মাত্রার মধ্যে। ইন্ডিভিজুয়ালিজম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যক্তিবাদ, এটাও আছে। তারপর দেখেন অনিশ্চয়তা পরিহার,
অনিশ্চয়তা পরিহার, আনসার্টেনটি অ্যাভয়েডেন্স, তিনটাই আছে। তাহলে নাই কোনটা? নাই হচ্ছে, এই যে দেখেন, ভৌগোলিক এবং রাজনৈতিক পার্থক্য, এটা কি এখানে আছে, এই মাত্রার মধ্যে আছে? নাই। তার মানে কোনটা নাই, একদম হুবহু আপনি ক্লিয়ার আনসার এখানে পেয়ে গেলেন। এরপর আমরা দেখি পরবর্তী প্রশ্ন কোন পৃষ্ঠা আছে। 151 নম্বর প্রশ্ন, কোঅর্ডিনেশনের অভাব হলে প্রতিষ্ঠানে কি হয়? তাহলে 270 পৃষ্ঠায় আমাদের কোঅর্ডিনেশনের অভাবের কারণে কি হয়, এখানে একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন ছিল। দেখেন 151 নম্বর প্রশ্ন, মতানৈক্য দূরীকরণে ব্যবস্থাপকের করণীয় কি? কি করতে থাকে? সমন্বয় সাধন করতে হয়, অর্থাৎ কোঅর্ডিনেশন করতে হয়। কোঅর্ডিনেশন যদি আপনি না করেন, আপনার এখানে কি হবে? দ্বন্দ্ব সৃষ্টি হবে। এরপর 56 নম্বর পৃষ্ঠা থেকে আসছে একটা প্রশ্ন, চামিলের 55 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে 117 নম্বর আমাদের বইতে। চামিলের 55 নম্বর প্রশ্নটা একটু দেখেন। 55 নম্বর প্রশ্ন ছিল, মধ্য ব্যবস্থাপক মূলত কোন কাজটি করেন? এই যে মিড লেভেল ম্যানেজার প্রাইমারিলি ফোকাসড অন, অর্থাৎ এই বইটা আমাদের বইতে, আমার বইতে প্রশ্নটা ছিল ইংরেজিতে, পরীক্ষা আপনাদের আসছে বাংলা ভাষায়, ইমপ্লিমেন্টিং প্ল্যানস। এরপর দেখেন, এখান থেকে প্রশ্নটা আসছে, ডেভেলপমেন্ট কর্মীর ভবিষ্যৎ নেতৃত্ব দায়িত্ব পালনের ক্ষমতা গড়ে তোলে, এটা ছিল সামিলের 56 নম্বর প্রশ্ন। মানব সম্পদ উন্নয়নে ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? এই যে ডেভেলপমেন্টের সংজ্ঞা যদি আপনি জানেন, এটা আপনি এখানে পরীক্ষা আনসার করতে পারবেন। এটা ছিল 152 নম্বর পৃষ্ঠায়। এরপর আসেন, এটা কত নম্বর? 226 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পাই পরিস্থিতি। আচ্ছা, এটা আমরা দেখিয়েছি একবার 98 নম্বর, 57 নম্বর প্রশ্ন, লিডার মেম্বার রিলেশন, এটা 57 নম্বর প্রশ্নটা আমরা দেখিয়েছি। এরপর 98 নম্বর প্রশ্ন, এটাও আমরা দেখিয়েছি। চামেলি 15, এটাও দেখিয়েছি। এরপর 58 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 58 নম্বর প্রশ্ন কি ছিল? 58 নম্বর প্রশ্ন ছিল, কর্পোরেট গভর্নেন্স এজেন্সি সমস্যা কমানোর সর্বোত্তম পদ্ধতি। এই যে দেখেন, এজেন্সি প্রবলেম কমানোর উপায় আমাদের, এটা কত নম্বর পৃষ্ঠা ছিল? 84 নম্বর পৃষ্ঠা ছিল, এজেন্সি প্রবলেম কমানোর উপায়। এরপর চামিলের 59 নম্বর প্রশ্নটা আসে আমাদের 246 নম্বর পৃষ্ঠা থেকে। ইআরজি তত্ত্বের মাসলোর স্তরগুলো পুনর্বিন্যাস করে মূলত কি হয়? এই যে 59 নম্বর প্রশ্ন দেখেন, ইআরজি থিওরি কোন তথ্য পরিবর্তন করে তৈরি হয়? সেটা ছিল চাহিদা সোপান তত্ত্ব। মাসলোর চাহিদা সোপান তত্ত্বকে কি করে? পুনর্বিন্যাস করে সেটা তৈরি হয়। এরপর দেখেন, নথিকরণের উদ্দেশ্য পরীক্ষা আসছে, নথিকরণ উদ্দেশ্য নয়, 114 নম্বর পৃষ্ঠা থেকে আসছে। 60 নম্বর প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন পরীক্ষা কি ছিল? নিচের কোনটি ফাইলিং এর উদ্দেশ্য নয়? এখন দেখেন, এই যে ফাইলিং এর উদ্দেশ্য কি কি, এগুলো পরীক্ষা আসছে, এই তিনটা অপশন ছিল, এগুলো ফাইলিং এর উদ্দেশ্য এখানে দেওয়া আছে। তার মানে যেটা নেই সেটা হচ্ছে ফাইলিং এর উদ্দেশ্য নয়। ফাইলিং উদ্দেশ্য নয় কি? যোগাযোগ, এটা ছিল একটা সুবিধা বা অসুবিধা। এরপর দেখেন, চামলি 32 নম্বর প্রশ্ন আসছে আমাদের এখান থেকে। আচ্ছা, এটা আমরা দেখিয়েছি সম্ভবত, ভিত্তি, এটাও দেখিয়েছি, 61 নম্বর প্রশ্ন। এরপর 164 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 164 নম্বর প্রশ্নটা কি ছিল? ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল থাকা ব্যক্তি। এই যে দেখেন, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসে। ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল ধারণাটি বলতে বোঝায়, দেখেন এটা আমাদের একটা মডেল টেস্টের প্রশ্ন। আমাদের মডেল টেস্টের কত, প্রসেস মডেল টেস্ট থেকে এটা আসে। এটা হচ্ছে 164 নম্বর প্রশ্ন। এরপর দেখেন, 167 নম্বর প্রশ্ন, কোম্পানি সেক্রেটারি দায়িত্বের মধ্যে কোনটি পড়ে না? কোনটি কোম্পানি সেক্রেটারির দায়িত্ব নয়? 167 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোম্পানি সচিবের দায়িত্ব নয়? আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে যাই। এরপর আমি এখানে প্রত্যেকটা পৃষ্ঠা আমার পেজে আপলোড করে দিব, আপনারা সেখান থেকে মিলিয়ে নিবেন, দেখে নিবেন। যেহেতু এখন সময় কম, আমি আপনাদেরকে জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে যাই। এরপর দেখেন, 89 নম্বর প্রশ্ন ছিল কি? ইন্টারপার্সোনাল রোল, অর্থাৎ আন্তঃব্যক্তিক দক্ষতা লিডারের। 89 নম্বর প্রশ্নটা একটু দেখেন।
অন্যদের অনুপ্রাণিত করা দক্ষতাকে কি বলে? আন্তঃব্যক্তিক দক্ষতা। এই প্রশ্নটা আসছিল, একটু ভাষাগত পরিবর্তন ছিল, এখানে অনুধাবন করে যদি আপনি আনসার করতে পারেন আপনার আনসারটা সঠিক হবে। এরপর দেখেন, হুইচ প্রিন্সিপালস এনশিওর দ্য ট্রিটমেন্ট অফ এমপ্লয়িজ, না এটা এখানে হচ্ছে ইকুইটি। 68 নম্বর প্রশ্ন দেখি। 68 নম্বর প্রশ্ন ছিল, কোনটি সাম্যতা নীতির সবচেয়ে ভালো উদাহরণ? সাম্যতা নীতির একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখানো হয়েছে এখানে। সাম্যতা নীতির উদাহরণটা এই যে সাম্যতা নীতির, এখান থেকে আপনি সে উত্তরটা করতে পারবেন। এটা 57 নম্বর পৃষ্ঠা ছিল সাম্যতা নীতির উদাহরণ। এরপর এটা 75 নম্বর এবং 83 নম্বর প্রশ্ন, দুইটা প্রশ্নের উত্তর কিন্তু এটার মধ্যেই আছে। হুইচ ম্যানেজারের স্কিল ইজ মোস্ট এসেনশিয়াল ফর টপ লেভেল ম্যানেজার, অর্থাৎ টপ লেভেল ম্যানেজারদের জন্য কি দরকার? কনসেপচুয়াল অর্থাৎ ধারণাগত দক্ষতা দরকার। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অর্থাৎ দুই ভাবে আসছে, উত্তর একই, ধারণাগত দক্ষতা। এটা হচ্ছে 175 এবং 83 নম্বর প্রশ্ন। এই যে দেখেন, ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতার বেশি প্রয়োজন হয়, এই প্রশ্নটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে 49তম বিসিএস এ। এরপর ম্যানেজমেন্ট অডিট কাদের দ্বারা সম্পাদিত হয়, এটা 77 নম্বর প্রশ্ন। 77 নম্বর প্রশ্ন ছিল, কি ম্যানেজমেন্ট অডিট পরিচালনা করেন? এই প্রশ্নটা আসছে। এটা ছিল আমাদের 254 নম্বর পৃষ্ঠায়। এরপর আমরা দেখি এই পরীক্ষা 78 নম্বর একটা প্রশ্ন আসছে, হ্যালো ইফেক্ট, এটা আমরা দেখিয়েছি। এরপর ফ্যামিলি 45 ফোর্স ডিস্ট্রিবিউশন, এটাও দেখিয়েছি। এরপর ইনক্রিমেন্টাল চেঞ্জ 79 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষা আসে, ইনক্রিমেন্টাল ইনোভেশন কি? জাস্ট একটু পরিবর্তন হয়ে আসে, কিন্তু উত্তরটা সেম, কনসেপ্ট সেম। 186 নম্বর পৃষ্ঠা থেকে আসে প্রশ্নটা। এরপর দেখেন, সমন্বয়ের উদ্দেশ্য কি? কোঅর্ডিনেশনের উদ্দেশ্য, সমন্বয়ের উদ্দেশ্য, এটা 82 নম্বর প্রশ্ন ছিল, সমন্বয়ের উদ্দেশ্য অর্থাৎ সমন্বয়ের মাধ্যমে আপনি কি কি করতে পারেন? দ্বন্দ্ব কমানোর জন্য, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা নিশ্চিতের জন্য সমন্বয়ের প্রয়োজন। এরপর 86 নম্বর প্রশ্নটা আসছে এখান থেকে, একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন, 204 নম্বর পৃষ্ঠায় থেকে আসছে। দেখেন 86 নম্বর প্রশ্নটা কি ছিল, এখানে একটা প্র্যাকটিক্যাল কি দিল, প্র্যাকটিক্যাল একটা ঘটনা দিল, প্র্যাকটিক্যাল একটা টার্ম দিল। যে প্র্যাকটিক্যাল প্রশ্নের উত্তরটা ছিল ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আপনি যদি ডাইভার্সিফিকেশনটা বুঝেন, ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি বুঝলে আপনি এটা আনসার করতে পারবেন। এখানে এটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেওয়া হয়েছে। এরপর দেখেন, ফেয়ালের একটা প্রশ্ন থেকে আসছিল কর্তৃত্ব এবং দায়িত্ব, একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। ওইটা যদি আপনি কর্তৃত্ব এবং দায়িত্বের মূল কথাটা জানেন, তাহলে আপনি এটা উত্তর করতে পারবেন। এটা ছিল 87 নম্বর প্রশ্ন। এরপর কর্তৃত্ব এবং দায়িত্ব নিয়ে আমাদের এখানে বিস্তারিত একটু বড় আকারের ছিল, সংজ্ঞাটা ছিল একটু বড় করে। এটাও আপনি এখান থেকে সেম ভাবে উত্তর করতে পারেন যদি এটা আপনি বুঝতে পারেন। সেখানে একটা প্র্যাকটিক্যাল এই ঘটনা উল্লেখ করে বলা হয়েছে এটা আসলে কি। এরপর দেখেন, এটা আমরা দেখিয়েছি 89 নম্বর প্রশ্ন, 68 দেখিয়েছি। এরপর 90 নম্বর প্রশ্ন, কোন ধরনের পত্র পাওয়ার পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করেন? এটা বিসিএস এর 49তম বিসিএস এর 90 নম্বর প্রশ্ন ছিল, কার্যারম্ভের অনুমতি পত্র। এটা ছিল কি? এটা ছিল মূলত প্রাইভেট লিমিটেড জন্য কোন দলিলটি প্রয়োজন নেই, প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য এটা প্রয়োজন নেই। এটা কাদের জন্য দরকার? এটা শুধু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য দরকার। প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনটি প্রয়োজন নেই? কার্যারম্ভের অনুমতি পত্র। এর জামিনের 25 নম্বর প্রশ্ন ছিল ভেস্টিবিউল ট্রেনিং, এটা আমরা দেখিয়েছি। তারপর 91 নম্বর প্রশ্ন, এটাও দেখিয়েছি। এরপর 94 নম্বর প্রশ্নটা কি ছিল? 94 নম্বর প্রশ্ন ছিল, কোনটি ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তি নয়? এই যে দেখেন, ব্যবস্থাপকীয় পরিমাপের দক্ষতা ভিত্তি নয়, এটা যদি আপনাকে জানতে হয়, তার মানে আপনাকে জানতে হবে ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপ ভিত্তি আসলে কি কি। এই যে ভিত্তি পরীক্ষা অপশনে ছিল মুনাফার পরিমাণ, উৎপাদনশীলতার হার, বিক্রয়ের পরিমাণ, এগুলো কি ভিত্তি। এরপরে ভিত্তি নয় কোনটি ছিল? কল্পনা দক্ষতা, কনসেপচুয়াল স্কিল বা ধারণাগত দক্ষতা, এটা ছিল না। এটা না, এখানে অন্য একটা ছিল অপশনে, দেখি তো। অপশন ছিল অর্জিত জ্ঞান। অর্জিত জ্ঞান তার মানে, এই যে দেখেন এই তিনটা অপশন কিন্তু এখানে আছে, দক্ষতার ভিত্তি, দক্ষতা পরিমাপের ভিত্তি, এই তিনটা। আর অপশন ছিল কি? অর্জিত জ্ঞান, তার মানে এগুলো তো এখানে নাই।
তার মানে ওটাই হচ্ছে ভিত্তি নয়। আপনি যদি এই যে পরিমাপ ভিত্তিগুলো জানতেন, আপনি সেটা উত্তর করতে পারবেন। এটা অন্য একটা প্রশ্ন আসছিল, উচ্চ পর্যায়ে নির্বাহীদের কল্পনা দক্ষতা বেশি প্রয়োজন। এটা কিন্তু অন্য একটা প্রশ্নে আপনাদের আসছে 49তম বিসিএস, কনসেপচুয়াল স্কিল বা কল্পনাগত দক্ষতা বা ধারণাগত দক্ষতা উচ্চ পর্যায়ে বেশি প্রয়োজন। এরপর 96 নম্বর প্রশ্ন আসছে কি, 96 নম্বর প্রশ্নটা একটু দেখি। নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা? এই যে দেখেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হচ্ছে কি, ধ্রুপদী তত্ত্ব, অর্থাৎ ধ্রুপদী তত্ত্ব বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ত্রুটি বা সীমাবদ্ধতা গুলো কি কি এখানে দেওয়া আছে, এইগুলো এখান থেকে এই প্রশ্নটা আসছে 63 নম্বর পৃষ্ঠা থেকে। এরপর 97 নম্বর প্রশ্ন ছিল গণতান্ত্রিক নেতৃত্ব, অর্থাৎ এখন একটা এই এতে হয়েছে, এটা কোন ধরনের নেতৃত্ব, অর্থাৎ কোম্পানি সংগঠন কোন ধরনের নেতৃত্ব সম্পর্কে কি করে। যে 97 নম্বর প্রশ্ন ছিল কোম্পানি ব্যবস্থাপনা কোন পদ্ধতি অনুসরণ করে, গণতান্ত্রিক পদ্ধতি। অর্থাৎ আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতি বুঝেন, গণতান্ত্রিক নেতৃত্ব বুঝেন, গণতান্ত্রিক সেই ফর্মুলাটা বুঝেন, কনসেপ্ট আপনি বুঝেন, তাহলে আপনি উত্তর করতে পারেন কোন কোন, কারা কারা কোন ধরনের নেতৃত্ব ফলো করে, এগুলো আমরা আলোচনা করেছিলাম ক্লাসে, এগুলো আমরা দেখিয়েছি। এরপর 99 নম্বর প্রশ্ন ছিল, দেখেন একটা প্র্যাকটিক্যাল খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, নিচের কোনটি স্মার্ট লক্ষ্য, নিচের কোনটি স্মার্ট লক্ষ্য। তাহলে স্মার্ট লক্ষ্যটা কি, এই যে দেখেন আমাদের এটা ছিল 190 পৃষ্ঠে। স্মার্ট লক্ষ্যটা হচ্ছে আমরা কোনটাকে বলবো, যেটা স্পেসিফিক থাকবে, নির্দিষ্ট থাকবে, পরিমাপযোগ্য থাকবে, মেজারেবল এবং অ্যাচিভেবল হবে, সেগুলোকে আমরা বলবো স্মার্ট লক্ষ্য। যেমন এই যে দেখেন, আগামী 3 বছরে উৎপাদন ক্ষমতা 30% বৃদ্ধি করা, এখানে এরকম একটা ঘটনায় বলা আছে, এই বছরের তুলনায় আগামী বছর বিক্রির পরিমাণ 25% বৃদ্ধি করা, এটা একটা স্মার্ট লক্ষ্য। এরপর দেখেন 100 নম্বর প্রশ্ন ছিল কি, কনকারেক্ট কন্ট্রোলের মূল বৈশিষ্ট্য। 100 নম্বর প্রশ্ন ছিল কি, কনকারেক্ট কন্ট্রোল কি। সেম এই প্রশ্নটা এখানে একটু চেঞ্জ হয়ে আসছে। তাহলে কনকারেক্ট কন্ট্রোল হচ্ছে কাজ চলাকালীন নিয়ন্ত্রণ, কাজ চলাকালীন নিয়ন্ত্রণ। 100 নম্বর প্রশ্ন, এই যে দেখেন 100 নম্বর প্রশ্ন, কনকারেক্ট কন্ট্রোল, কাজ চলাকালীন নিয়ন্ত্রণ, এটাই এখানে ছিল চলাকালীন নিয়ন্ত্রণ। তাহলে 100টা প্রশ্ন আমরা দেখিয়েছি। এই 100টা প্রশ্ন আপনাদের 49তম বিসিএস পরীক্ষায় আসে। প্রত্যেকটা প্রশ্ন আমরা রেফারেন্স সহ দেখালাম, এগুলো আমরা কি করবো, এগুলো আমরা দিয়ে দিব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো ইনফরমেশন জানার থাকে, আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে, অথবা এখানে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা আপলোড করার পর, আমি সেখানে আপনাদেরকে ব্যাখ্যা দিব অথবা বুঝিয়ে দিব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। এরপর আপনাদের জন্য সর্বশেষ বার্তা হচ্ছে, যারা 19তম নিবন্ধনে ব্যবসা শিক্ষা এবং ব্যবস্থাপনা একটা সর্বোচ্চ মানের সেরা একটা প্রস্তুতি গুছানো প্রিপারেশন নিতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন, তাহলে আপনাকে এই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। এরপর বাকি কথা হবে সেখানে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।